আজকের আলোচ্য হোমিওপ্যাথিক ওষুধটির নাম হচ্ছে কলচিকাম অটামনেল। বিভিন্ন শারীরিক লক্ষণে এই ওষুধটি রোগীকে প্রয়োগ করা হয়। তার মধ্যে গাউট বা গেঁটে বাত, এই গাউট বা গেঁটে বাত ঠিক করার জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ যার নাম হলো কলচিকাম অটামনেল। তো হোমিওপ্যাথি ওষুধ লক্ষণ ছাড়া তো প্রয়োগ করা যায় না। বিভিন্ন শারীরিক লক্ষণ, রোগের লক্ষণ, মডালিটি, কনকমিটেন্ট, থার্মাল রিয়াকশান, এই সমস্ত কিছু মানে সিমটম সিমিলারিটি, পেশেন্ট অ্যাজ এ হোল, টোটালিটি, এভালুয়েশন, এই সমস্ত শব্দগুলোর উপর জোর দিয়ে রোগীর প্রপার কেস টেকিং করে পেশেন্ট অ্যাজ এ হোল ট্রিটমেন্ট করতে হয়। তো এই কলচিকাম অটামনেল এই ওষুধটারও কিছু লক্ষণ আছে। শুধু যে গাউট হলো আর গাউট হলো বলেই যে কলচিকাম ওষুধ প্রয়োগ করে দেবো আর রোগী সুস্থ হয়ে যাবে, এমন কোনো গ্যারেন্টি নেই। তো কলচিকাম ওষুধটিও প্রয়োগ করতে গেলে কিছু সিমটম সিমিলারিটি দরকার। তো যে সমস্ত রোগীর মধ্যে এই ওষুধটির সিমটম সিমিলারিটি থাকবে, সেই রোগীকে এই কলচিকাম অটামনেল ওষুধটি প্রয়োগ করলে গাউট রোগটি সুস্থ হয়ে যাবে, মানে গাউট রোগটা থেকে রোগী মুক্তি পেয়ে যাবে। এখন কী সেই লক্ষণ? কলচিকাম অটামনেল এই ওষুধটির লক্ষণের মধ্যে প্রধান লক্ষণ যদি আলোচনা করি তাহলে প্রথমেই বলতে হবে খাদ্যে বা আহারে বা খাবারে পেশেন্টের অভক্তি থাকে, অরুচি থাকে আর অক্ষুধা থাকে। মানে পেশেন্টের গাউট হোক বা অন্যান্য আর কোনো সমস্যা হোক, যা কিছু সমস্যা থাকবে তার মধ্যে পেশেন্টের মধ্যে খাবারের প্রতি একটা খুব অভক্তি থাকবে, অরুচি থাকবে খাদ্যের প্রতি, এবং খাদ্যের প্রতি অনিচ্ছা থাকবে, খিদে পাবে না রোগীর। দেখুন, অন্যান্য হোমিওপ্যাথি ওষুধ আরও আছে, যাতে কোনো ওষুধে আপনি অক্ষুধা পাবেন, কোনো ওষুধে অরুচি পাবেন, কোনো ওষুধে অভক্তি পাবেন, এক একটা ওষুধে এরকম পাওয়া যায়। কিন্তু খাদ্যের প্রতি একই সঙ্গে অভক্তি, অরুচি, অক্ষুধা, এই তিনটে সিমটম একসঙ্গে অন্য কোনো ওষুধে নেই, যেটা আছে কলচিকাম অটামনেল এই ওষুধটায়। যখনই দেখবেন কোনো পেশেন্টকে, মানে কোনো পেশেন্টের মধ্যে খাদ্যের প্রতি অরুচি, অভক্তি এবং অক্ষুধা এই তিনটে লক্ষণ বর্তমান থাকে, সেই পেশেন্টকে একবার হলেও এই কলচিকাম অটামনেল ওষুধটি প্রয়োগ করার কথা ভাবতে হবে। দেখুন, অরুচি, অভক্তি এবং অক্ষুধা এই তিনটে জিনিস কিন্তু এক নয়। এই তিনটে জিনিস এক নয়। যেখানে ক্ষুধা আছে এবং খেতে ইচ্ছাও হয় কিন্তু মুখে ভালো লাগে না, এইটাকে আমরা অরুচি বলতে পারি। যেখানে ক্ষুধা নেই, খাবার ইচ্ছাও নেই, তার নাম হচ্ছে অক্ষুধা। খিদাও নেই, খাবার ইচ্ছাও নেই, সেটাই অক্ষুধা। কিন্তু অভক্তি বললে সম্পূর্ণ অন্য কথা বোঝায়। অভক্তি বলতে আমরা এটাই বুঝবো যে ইচ্ছাই বিরক্তি, কোনো কিছু ইচ্ছাই নেই, ইচ্ছা নামেই বিরক্তি। দৃশ্যে বিরক্তি, দেখলে বিরক্তি, তার গন্ধে বিরক্তি। অভক্তিতে বুঝতে পারছেন তো, খাবারের প্রতি অভক্তি মানে খাবারের নামে অভক্তি, খাবার দেখতে অভক্তি, খাবারের গন্ধে অভক্তি। কলচিকাম ওষুধের পেশেন্টের এমনই একটা খাদ্যের প্রতি একটা বিরূপ ইচ্ছা তৈরি হয়। মানে পরিস্থিতি এমন গিয়ে দাঁড়ায়, খাবারের প্রতি অনিচ্ছা এতটাই গিয়ে দাঁড়ায় যে খাবার সামনে আনা তো দূরের কথা, খাবার সামনে আনলে তো খাবারের ঘ্রাণ পাওয়া যেতে পারে, খাবারকে দেখছে, সেক্ষেত্রে হয়তো অনেক সময় পেশেন্টের খাবারের প্রতি একটা অনীহা, অভক্তি আসতেই পারে। কিন্তু এই কলচিকাম ওষুধটির পেশেন্টরা
খাবারের নাম শুনলেই তার বমি করার ইচ্ছা চলে আসে এবং বমি অনেক সময় করে ফেলে, শুধুমাত্র খাবারের নাম শুনলেই। এতটাই পেশেন্টদের মধ্যে, কলসিকামের পেশেন্টদের মধ্যে খাবারের প্রতি অভক্তি তৈরি হয়। মানে যদি কলসিকামের পেশেন্ট দেখবেন বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে আছে, তার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন দেখতে আসবে, দেখতে এসে যদি কোনো খাবারের কথা মুখে উচ্চারণ করেন, সঙ্গে সঙ্গে সেই পেশেন্ট মুখটা ফিরিয়ে নেবে, মনে হবে এই যেন বমি করে ফেলবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। মানে বিষয়টা এতটাই মানে গভীর, এতটাই মানে গুরুতর। আচ্ছা, এই খাবারের প্রতি মানে অনিচ্ছা অনীহা প্রকাশ করতে গিয়ে আরেকটা আমি উদাহরণ দিতে পারি। কলসিকামের পেশেন্ট মানে খাবারের প্রতি এতটাই অভক্তি যে নিজের মুখের থুতু সেটা গিলতে গেলেও অনেক সময় তার বমি হয়ে যায় বা বমির ইচ্ছা হয়ে যায়। অতএব শরীরের যে কোনো রোগ হোক না কেন, কলসিকামের প্রয়োজন হয়। যদি কলসিকামের প্রয়োজন হয় শরীরের যে কোনো রোগে, তাহলে প্রথমেই রোগীর মধ্যে যেটা লক্ষ্য করবেন সেটা হলো খাবারের প্রতি সেই রোগীর অক্ষুধা, অরুচি, তার সাথে সবথেকে প্রমিনেন্ট যেটা লক্ষণ, খাবারের প্রতি অভক্তি আছে কিনা, খাবারের নাম শুনলেই তার বমির ইচ্ছা আসছে কিনা, খাবারের নাম পর্যন্ত শুনলে সে বমি করে দিচ্ছে কিনা, খাবারের গন্ধে বমি করে দিচ্ছে কিনা। সেই জন্য এমন হয় যে বাড়িতে কলসিকাম ওষুধটির পেশেন্ট থাকেন, সেই বাড়িতে রান্না বান্না করা পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। মানে খাবারের গন্ধে এতটাই সেই পেশেন্টের অভক্তি চলে আসে। খাবারের প্রতি অনীহা তৈরি হওয়া আরও কিছু কিছু ওষুধ আছে, লাইক চাইনা, লাইক কস্টিকাম, লাইক ক্যালিকার। এই সমস্ত ওষুধেও খাবারের প্রতি অনীহা থাকে, কিন্তু কলসিকামের মতো এতটা প্রমিনেন্ট খাবারের প্রতি অনীহা এই সব ওষুধেও নেই। অতএব যখন দেখবেন কোনো রোগীর খাবারের প্রতি অনিচ্ছা, অনীহা, অভক্তি, অক্ষুধা, অরুচি এগুলো প্রচণ্ড রকমের মানে প্রমিনেন্ট থাকছে, লক্ষণগুলো খুব জোর দিয়ে থাকছে, খাবারের নাম শুনলেই তার বমির ইচ্ছা হয়ে যাচ্ছে, একবার হলেও সেই রোগীকে কলসিকাম ওষুধটি প্রয়োগ করার কথা মাথায় আনা উচিত। এ তো গেল কলসিকাম ওষুধটির প্রধান লক্ষণ। মানে 1 নম্বর লক্ষণ যদি বলতে হয় তাহলে এগুলো: খাবারের প্রতি অনিচ্ছা, অভক্তি, অরুচি, খাবারের নামে অভক্তি, খাবারকে দেখতে অভক্তি, খাবারের ঘ্রাণে অভক্তি, খাবারের নাম শুনলেই বমি করার ইচ্ছা জেগে যায়। আচ্ছা, এবার 2 নম্বরে যেটা কলসিকামের লক্ষণ আছে সেটা হচ্ছে স্ক্যান্টি ইউরিনেশন, মানে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া। প্রস্রাব হতে চায় না, খুব অল্প পরিমাণে প্রস্রাব হয়, অনেক সময় প্রস্রাব বন্ধ পর্যন্ত হয়ে যায়। প্রস্রাবের রং গাঢ়, একটু কালচে টাইপের পর্যন্ত হয়ে যায়, কালো বর্ণেরও হয়ে যায়। এবং এই মূত্র স্বল্পতার জন্য প্রস্রাব কম হয় বা অনেক সময় বন্ধ হয়ে যায়। সেই জন্য কি হয়, এই মূত্ররোধ বা মূত্র স্বল্পতার সাথে সাথে রোগীর গেঁটে বাত হয়ে যায় এবং সারা শরীরে, বিশেষ করে ছোট ছোট জয়েন্টে ব্যথা শুরু হয় এবং তার সাথে জয়েন্টগুলো ফুলে যায়। কারণ একটা কথা মনে রাখতে হবে যে যেখানে প্রস্রাবের কম হওয়া, প্রস্রাবের স্বল্পতা রোগীর মধ্যে দেখা দেবে, সেখানে সেই রোগীর সারা শরীর সারা শরীর ফুলতে পারে, শোথ দেখা দিতে পারে, জয়েন্টগুলো ফুলতে পারে। এটা একটা ঘটনা। আচ্ছা, জয়েন্ট পেন, এই কলসিকাম অটামনেল ওষুধটির মানে রোগীর মধ্যে জয়েন্ট পেন খুব প্রমিনেন্ট থাকে। ছোট ছোট স্মল জয়েন্ট, there is pain over the different small joint in the patient. এবার কলসিকামের যে
জয়েন্ট পেনের কথা বললাম, গাউটের কথা বললাম, তার ক্যারেক্টারটা কেমন হবে? তো কলসিকামের জয়েন্ট পেন বা এই যে গাউটের ক্যারেক্টারটা হবে, প্রথমেই মনে রাখতে হবে, ভ্রমণশীল ব্যথা। কেমন? এমনি সারা শরীরের ছোট ছোট জয়েন্টগুলোতে তার ব্যথা আছে, কিন্তু একসঙ্গে ব্যথা হয় না সারা শরীরের জয়েন্টগুলোতে। কোনো সময় দেখা গেল সকালে শরীরের ডান সাইডের জয়েন্টগুলোতে ব্যথা করছে, বৈকালে দেখা গেল যে ডান সাইডে মানে ব্যথা আর হচ্ছে না, বাম সাইডে হচ্ছে। আবার দেখা গেল পরের দিন শরীরের নিচের জয়েন্টগুলোতে ব্যথা হচ্ছে, তার হয়তো 1-2 দিন পরে দেখা গেল যে শরীরের উপরের পার্শ্বের যে জয়েন্টগুলো আছে সেইগুলোতে ব্যথা করছে। অর্থাৎ চলমান বেদনা, এটা একটা ক্যারেক্টারিস্টিক সিমটম অফ কলচিকাম অটামনেল ওষুধটির মধ্যে। অর্থাৎ কলচিকাম ওষুধটির যে গেঁটে বাতের ব্যথা, সেটা ভ্রমণশীল। কোনো পেশেন্টের মধ্যে যদি দেখা যায় যে তার গাউট আছে, তার ছোট ছোট জয়েন্টগুলো ব্যথা করছে, ফুলছে, তার সাথে সাথে প্রস্রাবের স্বল্পতা হচ্ছে, প্রস্রাব কম হচ্ছে বা একেবারে প্রায় কখনো কখনো বন্ধ হয়ে যাচ্ছে, তার সাথে যদি দেখেন যে খাদ্যের প্রতি অভক্তি, অরুচি, অক্ষুধা, তাহলে কলচিকাম ওষুধটি একবার হলেও প্রয়োগ করার কথা মনের মধ্যে আনতেই হবে। কেন এই সিমটমগুলো কলচিকাম ওষুধটির মধ্যে খুব প্রমিনেন্ট সিমটম। এবার কলচিকামের যে গাউট, কলচিকামের পেশেন্টের মধ্যে যে গাউট থাকে, সেই গাউটটা কখন বাড়ে না? কলচিকামের পেশেন্টের গাউটের যে ব্যথা বেদনাগুলো একটু নড়াচড়াতেই বাড়ে। যখন চুপচাপ শুয়ে বসে আছে, খুব একটা সমস্যা হচ্ছে না, ব্যথা থাকছে কিন্তু অতটা অসুবিধা হচ্ছে না, কিন্তু যেই মানে রোগীটি বা রোগিনী এই নড়াচড়া করতে শুরু করে দিচ্ছে, ওর ব্যথাটা বাড়তে শুরু করছে। আচ্ছা, এই কলচিকাম ওষুধটির গাউটের যে ব্যথাটা, গেঁটে বাতের ব্যথাটা কমে কখন, কিসে কমে? যদি গরম সেক দেওয়া হয় জয়েন্টগুলোতে, তাহলে এই ব্যথাটা সাময়িক রিলিফ পাওয়া যায়। এটাও একটা কলচিকামের মনে রাখবার মতো কিছু সিমটম। কিন্তু এই যে সিমটমটা বললাম যে ব্যথাটা আরাম পায় গরম সেক দিলে, অনেক সময় একটু ম্যাসাজ করলে, একটু ব্যথার জায়গাগুলো প্রেস করলে অনেক সময় রোগী আরাম বোধ করে। কিন্তু এই যে গরম সেক দেওয়া বা এই যে জয়েন্টগুলো একটু টিপে দেওয়া, ম্যাসাজ করে দেওয়া, এগুলোতে রোগী সাময়িক আরাম বোধ পায় বটে, এই লক্ষণগুলো থাকে। রোগী চাইবে যে কেউ যেন তার জয়েন্টগুলো একটু টিপে টেপে দেখ বা একটু গরম সেক দিয়ে দেখ, এগুলো একটা রোগীর মধ্যে ডিম্যান্ড থাকে। কিন্তু অনেক সময় এই সাময়িক সুখের জন্য বা আরামের জন্য এই গেঁটে বাতটা অনেক সময় কি হয়, এই গরম সেকের জন্য বা এই ম্যাসাজ করার জন্য গেঁটে বাতটা কি হয়, রোগীর হৃৎপিণ্ডকে আক্রমণ করে, তখন হিতে বিপরীত হয়। এটা অনেক সময় হওয়ার সম্ভাবনা আছে। আর এই গেঁটে বাত যদি হৃৎপিণ্ডকে আক্রমণ করে রোগীর, তাহলে কি হবে? রোগী ছটপট করবে, রোগীর শ্বাসকষ্ট শুরু হবে, পেটে অনেক সময় রোগীর পেটে প্রচুর বায়ু সঞ্চার ঘটে, যার কারণেও শ্বাসকষ্ট হতে পারে। আচ্ছা, হোমিওপ্যাথি মোড অফ ট্রিটমেন্টে মালিশ করা বা মলম প্রয়োগের কথা কিন্তু নিষেধ। মানে হোমিওপ্যাথি মোড অফ ট্রিটমেন্টে এটা বলা হয় যে রোগীর কোনো ব্যথা বেদনায় মালিশ বা কোনো ঘা ওন্ড হলে মলম দেওয়া নিষেধ। তো যেহেতু মানে ব্যথার স্থানে একটু টিপে দিলে আরাম বোধ করে, কিন্তু অনেক সময় এই গাউট গেঁটে বাতটা হৃৎপিণ্ডকে আক্রমণ করে ফেলে, ওই জন্য রোগী যদি আরাম বোধ করে, উপশম বোধ করে, তারপরেও তার ব্যথার স্থানগুলো টিপে দেওয়া ঠিক নয়, উচিত নয়। কলচিকামের আরও একটা প্রমিনেন্ট সিমটম হচ্ছে পেটের মধ্যে অত্যন্ত বায়ু সঞ্চয় হওয়া, পেট ফুলে যাওয়া। বিষয়টা ভাবেন যে একটা পেশেন্ট খাবারের নাম শুনলেই তার বমির ইচ্ছা হয়ে যাচ্ছে, অর্থাৎ ও খাবার খেতে পারছে না, কিন্তু পেটে প্রচুর গ্যাস তৈরি হচ্ছে, প্রচুর বায়ু সঞ্চয় হচ্ছে, পেট ফুলে যাচ্ছে।
তো এই খাবার না খাওয়া সত্ত্বেও কলচিকামের রোগীর পেটের মধ্যে যে একটা ভীষণ রকম বায়ু সঞ্চার হওয়া, এটাও একটা বেশ প্রাইম সিমটম। অনেক সময় গরু ছাগলের পেট কি হয়, ফেঁপে যায়, কোনো খাবার খেতে চায় না, ফেঁপে যায়। তো ওইরকম অবস্থাতে কলচিকাম ওষুধটি প্রয়োগ করা যায়। আগে বললাম যে কলচিকাম ওষুধের মধ্যে মানে যে রোগী কলচিকামের, সেই রোগীর নড়াচড়া স্পর্শকাতরতা আছে, নড়াচড়া করলেই তার ব্যথা বেদনা বেড়ে যায়, নড়াচড়া সহ্য হয় না, পেটে অত্যন্ত বায়ু সঞ্চার বশত পেটে অত্যন্ত বায়ু সঞ্চার হয়, যার জন্য আবার শ্বাসকষ্টও হতে দেখা যায়। আচ্ছা, কলচিকামের রোগীর ব্যথাগুলো বললাম যে নড়াচড়া হলেই ব্যথাটা বাড়ে, আরও একটা সিজনে বাড়ে, একটা শরৎকালে কিন্তু এই কলচিকাম রোগীর যে গাউট বা গেটে বাত, তার ব্যথাগুলো বৃদ্ধি পায়। লাইক ডালকামারা ওষুধটিও, মানে ডালকামারা ওষুধের যে রোগী হবে তারও কিন্তু সমস্ত কমপ্লেন শরতের দিকে বাড়ে, শরৎকালে বাড়ে। কলচিকাম ওষুধটির আরও একটা বিশেষ পরিচয়, রোগী অত্যন্ত দুর্বল হয়ে পড়ে, হাঁটতে গেলে দুই হাঁটুতে ধাক্কা লাগতে থাকে, বালিশে শুয়ে থাকতে পর্যন্ত পারে না, এতটাই দুর্বল হয়ে যায়। শুয়ে থাকতে থাকতে বালিশ থেকে মাথা নিজে থেকেই গড়িয়ে পড়ে, নিচের চোয়াল অনেক সময় ঝুলিয়ে পড়ে, এতটাই কমজোর হয়ে পড়ে কলচিকামের রোগী। কলচিকামের রোগীর মধ্যে আরও একটা লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে লালা নিঃসরণ এবং প্রচুর ঘাম। মুখ দিয়ে লালা নিঃসৃত হয়, প্রচুর হতে পারে, ঘাম হতে পারে, যেমন মার্কশলের মধ্যে এই সিমটম দুটো আছে। অনেক সময় কলচিকামের রোগীর ঘাম শুকিয়ে গিয়ে, মানে ঠান্ডাতে ঘাম শুকিয়ে গিয়ে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে। কলচিকামের রোগী প্রায় তৃষ্ণা কম থাকে, থার্স্টলেস হয়। তো কলচিকাম নিয়ে যে আলোচনা করলাম, সেই আলোচনাগুলো প্রধান সিমটম, যে সিমটমগুলো রোগীর মধ্যে থাকলে কলচিকাম ভাবা যেতে পারে। একবার জিস্ট করে দিই। কলচিকাম গাউটের ব্যথা থাকবে, ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা হবে, জয়েন্টগুলো ফুলবে। প্রধান সিমটমগুলোর মধ্যে থাকবে খাদ্যে অভক্তি, খাদ্যে অরুচি, খাদ্যে মানে অক্ষুধা খুব প্রমিনেন্ট থাকবে। খাদ্য দেখলে বমি হতে পারে, খাদ্যের নাম শুনলে বমির ইচ্ছা বা বমি হয়ে যেতে পারে, এগুলো প্রধান সিমটম। আচ্ছা, কলচিকাম রোগীর মধ্যে স্ক্যান্টি ইউরিনেশন থাকবে, ইউরিন কম পাস করবে, অনেক সময় ইউরিন বন্ধ পর্যন্ত হয়ে যায়, সারা শরীর বা জয়েন্টগুলো ফুলে যেতে পারে, এগুলো সিমটম আছে। প্রচণ্ড বায়ু সঞ্চার হবে পেটের মধ্যে, বায়ু সঞ্চারের ফলে অনেক সময় শ্বাসকষ্ট পর্যন্ত দেখা যেতে পারে। প্রচণ্ড দুর্বল হবে, এতটাই দুর্বল হবে যে হাঁটতে গেলে হাঁটুতে জড়াজড়ি হয়ে যায়, মানে হাঁটুতে ধাক্কা লাগতে পারে, নিচের চোয়াল, মুখের নিচের চোয়ালটা অনেক সময় ঝুলে যায় দুর্বলতার কারণে, বালিশ থেকে নিজে মাথা গড়িয়ে যেতে পারে, শরৎকালে বৃদ্ধি হয়, নড়াচড়াই বৃদ্ধি হয়। এইগুলো হচ্ছে কলচিকামের মেন সিমটম। এই ধরনের সিমটম কোনো রোগীর মধ্যে পেলে, অসুখ যাই হোক না কেন, সে গাউট হোক বা আর কিছু হোক, কলচিকাম ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। কলচিকাম ওষুধটি 30 বা 200 এই পোটেন্সিতে নেওয়া যেতে পারে। 2 ফোঁটা করে সকাল দুপুর সন্ধ্যায় খালি পেটে ডাইরেক্ট জিভে দেওয়া যেতে পারে, অথবা 2 ফোঁটা করে 1 চামচ জলের সহিত দিয়ে সকাল দুপুর সন্ধ্যা খালি পেটে, অর্থাৎ খাওয়ার 1 ঘন্টা আগে, বা ওষুধটি খেয়ে 1 ঘন্টা কোনো কিছু খাবার খাবে না। এভাবে খেয়ে গাউট বা অন্যান্য রোগগুলো সিমটম সিমিলারিটি যদি মেলে, তাহলে ওষুধটি প্রয়োগ করা যেতে পারে। অন্য কোনো ভিডিওতে কোনো ইম্পর্টেন্ট ওষুধ নিয়ে আবার আলোচনা করব। ভালো থাকবেন।